নমস্কার, এটিভি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে এবছর ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাসভবনে 20 মিনিটের সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা নরেন্দ্র মোদীকে আসাম বায়ো ইথানল প্ল্যান্ট উদ্বোধন, 5,700 কোটি টাকার গৌহাটির রিং রোড প্রকল্প এবং দারাং মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী 8 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। চলতি বছরেই ভারতে আসবেন টেসলা ও স্পেস এক্স এর সিইও মার্কিন ধনকুবের এলেন মাস্ক। শুক্রবারই ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছিল তার। সেই কথা জানিয়ে এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই পোস্টটি রিটুইট করে মাস্ক জানিয়ে দেন তিনি ভারতে আসছেন। এই বছরের শেষের দিকে তিনি এদেশে আসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ধনকুবের। পোস্টে মাস্ক লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে পেরে সম্মানিত। আমি এই বছরের শেষ দিকে ভারতে আসতে আগ্রহী। প্রসঙ্গত, শুক্রবারই নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, এলেন মাস্কের সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি আমরা। এর মধ্যে এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকে আলোচিত বিষয়গুলোও রয়েছে। আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিরাট সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শনিবার আগরতলা পিএন কমপ্লেক্স গুর্খাবস্তি স্থিত প্রাতিষ্ঠানিক অর্থ অধিদপ্তরের কনফারেন্স হলে ক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠী বীমা ও প্রাতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদের জন্য অফার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন তিনি টিপিএসসির মাধ্যমে ঘোষিত যোগ্য 11 জন চাকরি প্রার্থীদের হাতে চাকরির অফার তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রী এদিন পরিষ্কার জানান, অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে সরকার চাকরি দিতে দেরি কেন করে। এর উত্তরে মন্ত্রী পরিষ্কার ভাষায় জানান যে সরকার চাকরি দেবার ক্ষেত্রে যাবতীয় নিয়ম কানুন মেনে তবেই টিপিএসসি কিংবা জিআরবিটির মতো স্বাধীনভাবে কাজ করা সংস্থার মাধ্যমে সব দিক দেখে চাকরি প্রদান করছে। লক্ষ্য একটাই, যাতে চাকরি দেবার ক্ষেত্রে কোনো ধরনের টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতি পর্যন্ত না থাকে। টিপিএসসির মাধ্যমে আজকে এখানে 11 জন নতুনভাবে তারা নিযুক্তি পেয়েছে। ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত। প্রশ্ন হচ্ছে, এটা একটা প্রশ্ন থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে। দেখুন, সরকারি চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই। আমাদের সরকার 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরির ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006।
8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। বিরতির পর ফিরে এলাম সংবাদে। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বিতর্কিত ভাষণের অডিও টেপ সংক্রান্ত ফরেনসিক রিপোর্ট তৈরি। শনিবার সুপ্রিম কোর্টে তা জানালো কেন্দ্র সরকার। মণিপুরের জাতিগত হিংসার পরিপ্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ভাষণের ভূমিকা সম্পর্কিত অডিও টেপের ফরেনসিক রিপোর্ট মুখ বন্ধ খামে পেশ করা হবে। এমন কেন্দ্রীয় বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী 5 মে শুরু হওয়া সপ্তাহে মামলাটির শুনানির আশ্বাস প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। উল্লেখ্য, একটি কুকি সংগঠন দ্বারা ওই অডিও ক্লিপের আদালত নিয়ন্ত্রিত তদন্তের আবেদনে মামলা হয়। সংগঠনটির দাবি, বেসরকারি এক ফরেনসিক ল্যাবের রিপোর্ট অনুযায়ী ওই অডিও ক্লিপটি সঠিক, অর্থাৎ সেখানে কোনো কারচুপি নেই। যদিও গত ফেব্রুয়ারি মাসে আদালত কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্সের ল্যাবরেটরির কাছ থেকে এই প্রসঙ্গের রিপোর্ট তলব করে। প্রসঙ্গত, প্রায় 2 বছর যেখানে জাতিগত হিংসা চলার পর ফেব্রুয়ারি মাসেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়, তার আগে বীরেন সিং পদত্যাগ করেন। এবার মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বিতর্কিত ভাষণের অডিও টেপ সংক্রান্ত ফরেনসিক রিপোর্ট তৈরি হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও দেশে আরো 8টি চিতা আনা হবে। এর মধ্যে আফ্রিকার দেশ বতসোয়ানা থেকে 4টি আসছে আগামী মে মাসে। বাকি 4টি চিতা তারপর আনা হবে বলে জানা গেছে। শনিবার মধ্যপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বতসোয়ানা, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আরো চিতা আনা নিয়ে নিয়মিত আলোচনা চলছে। আজ থেকে 70 বছর আগে ভারত থেকে বিলুপ্ত হয়েছিল চিতা। প্রসঙ্গত, 2022 সালের 17 সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কোনো অরণ্যে মোট 8টি নামিবিয়ান চিতা ছাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে গত শুক্রবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদবের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ তথা এনটিসিএ জানিয়েছে নতুন করে চিতা ভারতে আনার কথা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তকমা দিয়ে এবার 35টি ঔষধের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রণ সংস্থা। কেন্দ্রীয় রিপোর্টে জানানো হয়েছে, এই 35টি ঔষধ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোল দপ্তর এই ঔষধগুলিকে উৎপাদন এবং বিক্রির অনুমোদন দিয়েছিল, কিন্তু কোনো ড্রাগ পরীক্ষা ছাড়াই তা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। আর এবার সেই সব ঔষধ করা হলো নিষিদ্ধ। নিষিদ্ধ তালিকায় এমন কিছু ঔষধ রয়েছে যা ঘরে ঘরে সকলে ব্যবহার করেন। রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে হৃদরোগ প্রতিরোধ, এমনকি ওজন কমানোর ঔষধ পর্যন্ত রয়েছে এই তালিকাতে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া রাজীব সিং রঘুবংশী এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই 35টি ঔষধের উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন।
শনিবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়াও আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বরা। সভায় বিধায়ক সুদীপ রায় বর্মন তার ভাষণে বলেন, এই সংবিধান রক্ষা করো, মধ্যযুগের বর্বরতা যেন পুনরায় শুরু না হয় সেটা সুনিশ্চিত করো, ধর্মের নামে যারা কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, মসজিদ মন্দিরের লড়াই যেন না হয়। তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে দেশ গড়ার কাজে নিয়োজিত হও বলে তিনি জানান। এই সংবিধান রক্ষা করো, মধ্যযুগের বর্বরতা যেন আবার পুনরায় শুরু না হয় সেটা সুনিশ্চিত করো, ধর্মের নামে কোন প্রাণহানির ঘটনা না ঘটে, মসজিদ মন্দিরের লড়াই যেন না হয়, হিন্দু মুসলমানের লড়াই যেন না হয়, জাতপাতের নামে লড়াই যেন না হয়, ভাষার নামে লড়াই যেন না হয়, আঞ্চলিকতার নামে লড়াই যেন না হয়, যেটা বিজেপি চাইছে সেটা যেন না হয়। তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমজ্জিত হও। রাজধানীতে এক ব্যবসায়ীর প্রাণ কেড়ে নিল একটি বিলাসবহুল গাড়ি। নিহত ব্যবসায়ীর নাম প্রণব কুমার সাহা। তিনি বটতলা বাজারের সবজি ব্যবসায়ী ছিলেন। ঘটনাটি ঘটে শনিবার সকালে রাজধানীর মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায়। এদিন তিনি বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। ঘটনার পর ঘাতক গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে। ওই গাড়িতে মদের বোতল সহ আরো অনেক কিছু পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা ঘুমোতে সকালে বাড়ির থেকে বাজারে জিনিস আবার মধ্যে আর্টিকা গাড়ি মডার্ন ক্লাবের দিকে ধাক্কা দিচ্ছে জায়গাতে স্পট। আপনারা কিভাবে খবর পাইছেন? খবর পাইছি ওই তো পাড়ার অনেকে আইতে লুচতো, সকালবেলা তো সবাই বাজার ব্যবসায়ী আইতে লুচতো, আইতে দেখছে, দেখার পরে খবর পরে ফায়ার সার্ভিস বলছে, ফায়ার সার্ভিস বলিয়ে নিয়ে আইজিএমে রাখছে। সবজি ব্যবসা করে আমার সঙ্গে ব্যবসা করে। কোন জায়গাতে ব্যবসা? বটতলা বাজার। যে গাড়িটা মানে ধাক্কা দিয়েছে গাড়িটা কই আছে? গাড়ি এখন স্বামীন্দ্র ক্লাবের সামনে আছে। আটক করা হয়েছে? আটক করা হয়েছে। ভিতরে মদের বোতলগুলো পাওয়া গেছে। চায়ের আড্ডায় জনতার কথা কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী জানান, ত্রিপুরা জনজাতি কল্যাণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সমিতির নির্দেশনা অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে মোট 360 জন ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। তিনি সকল অভিভাবক ও স্থানীয় জনগণকে এই বিষয়ে সচেতন করে তোলার জন্য এই কর্মসূচি গ্রহণ করেন। তিনি এদিন স্থানীয়দের সঙ্গে আলোচনায় এলাকার বিভিন্ন সমস্যার কথাও শোনেন এবং সেগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। একটি শিক্ষিত সমাজই একটি সমৃদ্ধ জাতির ভিত্তি। এই মূল মন্ত্রকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কার ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিশেষত রাজ্যের উপজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলোতে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে বিভিন্ন প্রান্তে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের নির্মাণ কাজ জোর কদমে এগিয়ে চলেছে। রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শিক্ষার্থীদের একলব্য বিদ্যালয়ে ভর্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছেন। প্রচলিত রাজনৈতিক সভা সমাবেশের বাইরে গিয়ে তিনি এবার পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে, এমনকি চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন। শুক্রবার তাকে দেখা যায় তেলিয়ামুড়ার চাকমাঘাট বাজারের এক চায়ের দোকানে। সেখানে তিনি চায়ের আড্ডায় জনতার কথা কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন। মন্ত্রী জানান, ত্রিপুরা জনজাতি কল্যাণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সমিতির নির্দেশনা অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে মোট 360 জন ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। তিনি সকল অভিভাবক ও স্থানীয় জনগণকে এই বিষয়ে সচেতন করে তোলার আহ্বান জানান, যাতে যোগ্য ছাত্রছাত্রীরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে। একলব্য স্কুল এবং 4টা
আশ্রম স্কুলকে আপগ্রেড করা হয়েছে। এই একলব্য স্কুলকে আগে 5 পর্যন্ত ছিল, এটাকে সিনিয়র বেসিক 8 পর্যন্ত করে দেওয়া, এবং আমাদের এই রাজ্যের একলব্য স্কুলের মধ্যে গতদিনে একলব্য স্কুল 6টা স্কুল চালু ছিল, এখন আরও একলব্য 6টা স্কুল চালু হবে। তার জন্য জানকারির জন্য এই চাই পে আড্ডা জনতার কথার মধ্যে এই জানকারি দেওয়ার জন্য, যেমন বঙ্গিয়াকামি, আমপুরা, পদ্মবিলের আমপুরা, গন্ডাছড়া, তারপরে এদিকে করভুক, এদিকে রূপাইছড়ি, এদিকে টাকারজলা, এই 6টা স্কুল আগামী মাসে অলরেডি নোটিফিকেশন বার হয়েছে। আপনারা নোটিফিকেশন দেখবেন, এই নোটিফিকেশন বার হয়ে গেছে। ছেলে মেয়েদের জন্য সুসংবাদ, 360 জন স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট এখানে ভর্তি করা হবে। আমাদের জনজাতির ছেলেমেয়েরা, যারা গরিব শ্রেণীর ছেলেমেয়েরা এখানে সুযোগ পাবে। তার জন্য আজকে চাই পে আড্ডা জনতার কথার মধ্যে আজকে এই জানকারি মানুষকে ধানকারি দেওয়ার জন্য আজকে চাই পে আড্ডা জনতার কথা ওদের সঙ্গে আলোচনা করেছি, এবং বিভিন্ন সমস্যা নিয়ে ওদের সঙ্গে আলোচনা করেছে। শুধু শিক্ষা বিষয়ক প্রচারই নয়, মন্ত্রী বিকাশ দেববর্মা স্থানীয়দের সঙ্গে আলোচনায় এলাকার বিভিন্ন সমস্যার কথাও শোনেন এবং সেগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। তারই মানবিক ও সহজ সরল মেলামেশা সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। এই উদ্যোগের মাধ্যমে সরকার শুধু শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায় না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চায় জ্ঞান সম্পন্ন, নীতিনিষ্ঠ ও মানবিক মূল্যবোধে পরিপূর্ণ নাগরিক হিসেবে, এমনটাই সচেতন মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সামান্য বৃষ্টির জল নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয় 3 জন। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর চরিলামের আড়ালিয়া এলাকায়। থানায় মামলা দায়ের। শনিবার সাত সকালে বৃষ্টির জল নিয়ে চরিলাম আড়ালিয়া এলাকায় সোহেল আলম ও পার্শ্ববর্তী বাড়ির হান্নান হোসেনের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় 3 জন গুরুতর আহত হয়। এ নিয়ে বিশালগড় থানায় ও বিশালগড় মহিলা থানায় মামলা করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এদিন সকালে সামান্য বৃষ্টি হয় চরিলাম আড়ালিয়া এলাকায়। সে সময় পার্শ্ববর্তী বাড়ির সোহেল আলমের বাড়ি থেকে প্রতিনিয়ত বৃষ্টির জল দ্রুত বেগে আসছে হান্নান হোসেনের বাড়িতে। তখন আনান হোসেনের মা পেয়ারা বেগম বৃষ্টির জল ওনার বাড়িতে যেন না আসে সেদিকে একটি বাদ দেয়, আর তাতেই পার্শ্ববর্তী বাড়ির সোহেল আলম সহ তার পরিবারের সদস্য দিদার হোসেন, ময়নাল মিয়া, বিনা বেগম এবং আরিয়ান হোসেন লাঠি নিয়ে এলোপাথারি আক্রমণ করেন পেয়ারা বেগমের উপর। পেয়ারা বেগমের উপর আক্রমণ দেখে তার স্বামী তাহিদ মিয়া ঘটনাস্থলে ছুটে আসতেই অভিযুক্তরা তাহিদ মিয়া সহ ওনার ছেলে হান্নান হোসেনের উপর লাঠি দিয়ে বেধড়ক আক্রমণ করেন বলে অভিযোগ। উভয় পরিবারের মধ্যে বৃষ্টির জল নিয়ে সংঘর্ষে আহত হয় 3 জন। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। জানা যায় অভিযুক্তরা পেয়ারা বেগমকে মারধর করে ওনার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে ওনার শরীরের সমস্ত বস্ত্র ছিঁড়ে ফেলে। বাড়িতে সেটা এরপরে আমার কাপড় টাপড় সিরা টিরা সেরা আমার গলার চেন কানের জিনিস লয়ে গেছি গিয়া। এরপরে আমরা বাইক বুক নাই, হ্যাঁ আসলো দোহানো, আর আমার ছেলে ঘুমাই আসলো। আমার চিল্লান হই না সেটা, আমার ছেলে উঠে উঠে সেটা এরপরে পাইয়া পাশে আমার জোরম্যান ফিডা ফিরছি তান্ডা। হ্যাঁ কতজনে মারছে? 5 জনে মারছে। নাম কি তাদের? একজনের নাম সোহেল, একজনের নাম মিন্টু, একজনের নাম রাহুল, একজনের নাম নিজা। বাড়ি কোনখানে? বাড়ি আড়ালিয়া। আড়ালিয়া। কি করে তারা? তারা 2 নম্বরই ব্যবসা করে। 2 নম্বরে? আপনারা থানাতে জানাইছেন? এ নিয়ে গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। বিশালগড় মহিলা থানায় পেয়ারা বেগমকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টায় অভিযোগে মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে এই ঘটনা নিয়ে হান্নান হোসেনের অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বাংলার নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন
মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। আপনারা শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। বাংলাদেশের বাঁধ নির্মাণের ফলে বর্ষা নিয়ে আতঙ্কগ্রস্ত বিলোনিয়ার ভারত চন্দ্রনগর ব্লক এলাকার 4টি পঞ্চায়েতের জনগণ। এদিকে জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বিলোনিয়া শহরও। বর্ষার জলে বানভাসী হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পারে নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রায় 5 শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ। জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বিলোনিয়া শহরও, কারণ ভারতীয় সীমান্তের নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 50 গজ আবার কোথাও 10 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করছে। এই বাঁধের কাজ প্রায় শেষের পথে, অর্থাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখেনি। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল, কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হবে। তাই এলাকাবাসী দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেন। এই ছড়াটা জল আজকে আমার বাপ দাদার পুরুষের জল, আমরা জন্ম হয়েছি দেখি যে জলটা নিচের দিকে যাচ্ছে আছে, বাংলাদেশের দিকে যাচ্ছে আছে। তারা এখন দেখি যে জলের দ্বারাটা বন্ধ করে আলাইছে, তো জলটা কই যাবে। আর এবং বান্ডার দিছে দিছে মানে 20 ফিটের উপরে আছে উঁচা। আপনাদের এদিকে জমি আছে? জমি আছে না, জমি সবগুলো জমি ছাড়াও আপনার বারেঘর দুয়ার যা আছে জলটা যখন ফুল যাবো তখন তো বারেঘর দুয়ার যা আছে সব তো ভাসে যাবো। এই সাইডে মানুষ তো পুরো জলের নিচেই থাকবে। আপনার বক্তব্য কি এখন? জল সংস্কার করে দেওয়ার জন্য কার কাছে দাবি? এটা তাদের প্রশাসনের কাছে, এটা যাতে সঠিক ব্যবস্থা নেয় প্রশাসন। ইতিমধ্যে রাজ্যে বর্ষা শুরু হয়ে গেছে, তাই এলাকাকে বাঁচাতে সরকার এবং প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী। বাংলাদেশ প্রতিদিন 10 থেকে 12টি ড্রজার দিয়ে দিন রাত বাঁধ তৈরির কাজ করে যাচ্ছে। এই এলাকায় জনগণের দাবি, বাংলাদেশ হয় বাঁধ তুলে নিক, না হয় জল নিষ্কাশনের রাস্তার ব্যবস্থা করুক। এখন দেখার সরকার বা প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। প্রায় 5 শতাধিক পরিবারের যাতায়াতের জন্য নেই কোনো রাস্তা। রাস্তার দাবিতে স্থানীয় পঞ্চায়েত, ব্লক, এমনকি সিএম হেল্পলাইনে আবেদন জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই বাধ্য হয়ে রেল লাইন ধরে বাজারহাট, স্কুল, কলেজ, হাসপাতালে যেতে হচ্ছে গ্রামবাসীকে। তাতে করে দেখা গেছে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। মৃত্যুর মিছিল যেন লেগিয়ে রয়েছে গবাদি পশুর। এর ফলে এক প্রকার অনিশ্চয়তায় দিন কাটছে ত্রিপুরা অসম সীমান্তের পূর্বে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 ও 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। তারা শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাস্তার দাবি জানিয়েছেন। রাস্তার প্রচন্ড সমস্যা, মানে মানুষ চলাচলের ক্ষেত্রে স্বাধীনতার প্রায় 77 বছর অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু এই গ্রামের মানুষের যাতায়াতের অসুবিধা কমেনি। তো আমি আপনাদের জানিয়ে রাখি, আসাম ত্রিপুরা মানুষের দিকে আসা যাওয়া করে, ছাত্র থেকে শুরু করে ছাত্র, অসুস্থ, বৃদ্ধ, তো সকল অংশের মানুষ এদিকে যাতায়াত করে, ব্যবসায়ীরা যাতায়াত করে। তো এই
এখানে আমরা মানে রেল রাস্তা দিয়ে প্রচন্ড কষ্ট, রেলের লাইনের উপর দিয়ে হেঁটে যেতে হয়, মানে খুব কষ্ট। ছাত্ররা এই মানে কোনো দিন আমরা বাচ্চাদের স্কুলে পাঠাই না, এই মানে হঠাৎ ট্রেন চলে আসে, ট্রেন এখন বলে কয়ে আসে না, এবং ছাত্র তো আর দেখবে না যে ট্রেন কোন দিকে আসছে না আসছে, সে যদি লাইনের উপর দিয়ে যায় তখন ট্রেন হঠাৎ চলে আসে, তো আমরা ভয়ে অনেক সময় ছাত্রদের স্কুল। পূর্ত দপ্তরের কাজের ওয়ার্ক অর্ডার নিতে বাধাপ্রাপ্ত হয়েছিল ঠিকাদাররা, এমন অভিযোগ সামনে এসেছিল। জানা যায় গত কিছুদিন পূর্বে একটি কাজের টেন্ডার জমা দিয়েছিলেন দুজন ঠিকাদার, শাহজাহান মিয়া ও তারেক ও দেবাংশু দাস। তাদের অভিযোগ ছিল টেন্ডার পাওয়ার পর থেকে তারা প্রয়োজনীয় অফিসিয়াল কাজকর্ম করতে পারছেন না, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। এ নিয়ে কৈলাসহরের কয়েকদিন থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এই ঘটনা নিয়ে বাধাপ্রাপ্ত ঠিকাদাররা পুলিশের দ্বারস্থ হয়েছিল। অবশেষে বহু জল্পনা কল্পনার পর পুলিশের সহযোগিতা নিয়ে শনিবার তারা পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে প্রবেশ করেন এবং তাদের প্রয়োজনীয় কাজকর্ম শেষে এদিন তাদের ওয়ার্ক অর্ডার যাতে দ্রুত দেওয়া হয় এই আবেদন রাখেন। কংগ্রেস বিজেপি সিপিএম বলতে কেউ নেই, সবাই আমরা এখানে একটা সমাজ, আমরা ঠিকাদার সমাজ, আমরা এখানে আজকে এসে বিজি দিয়েছি। আর এবং আমরা এক্সিকিউটিভ আপনাদের মাধ্যমে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলবো আমাদের ওয়ার্ক অর্ডার as soon as possible you have to issue my work order। শাহজাহান মিয়া তারেকের ওয়ার্ক অর্ডার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।